আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, তার কারণ হলো এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় এবং পরিষদীয় রীতিনীতিতে কতটা সিস্টেম, আমার তো 36 বছরের অভিজ্ঞতা, কি মেনে চলা উচিত। এখানে যে যে রাজনৈতিক দল আছে তারা তাদের বক্তার নাম ঠিক করবে এবং সেই নাম সিপিপের হাতে দিয়ে দেবে। প্রথম দিন থেকেই শুরু হয়েছে যে আমি যে বিশেষ একটি সাবজেক্টের উপরে কুণালকে বলতে দেব। প্রথম দিনেই আমি অবাক হয়ে গেলাম, কুণালের নাম বদলে আমার নাম দিয়ে দেওয়া হয়েছে। আমি কি ওকে চার্জ করলাম যে তুমি এটা পাল্টাবার কে? তুমি তো পাল্টাবার কেউ নয়। দ্বিতীয় দিন আবার যখন কুণালের নাম দিলাম, আবার ওর নাম কেটে আমার নাম বসিয়ে দেওয়া হয়েছে। তখন আমি ওকে খুব কড়া ভাষায় বলার পর বললো ঠিক আছে, আমি একটু আলোচনা করে নিচ্ছি। ওর ওপর আমাদের আমার নামটা বলতে একটু হয় আর কি, ওদের দলের যে নেতা আর কি, তার নির্দেশ আছে যে কুণালের নাম দেওয়া যাবে না। আসলে বিজেপির পৃষ্ঠপোষকতায় দলটা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে হয়তো নির্দেশ আছে আরো উপর থেকে কোন জায়গা থেকে, যে কারোর জন্য কুণালকে বলতে দেবে না। আজকে ও হোমেতে কুণালের নাম ছিল। কি অদ্ভুত ব্যাপার, কুণালের নাম ছিল, কুণালের নাম নেই, সেখানে আলিফার নাম দিয়ে দেওয়া হয়েছে। অথচ ও জানে না যে ওকে বলতে দেওয়া হচ্ছে, ওর নাম দেওয়া হয়েছে, সেটুকুও জানে না। অর্থাৎ পরিষদীয় রীতিনীতি যে মিনিমাম এবিসিডি, সেটা ওরা জানে না। টার্গেট কুণাল, কুণালকে ওরা বলতে দেবে না। এবং আজকে এটা এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না যে একটা সদস্যকে বলতে দেবে না। কি কারণে বলতে দেবে না? সে তো সাসপেন্ডেড নয়, সে তো কোন রকম ভাবে এমন কোন অপরাধ করেনি যাকে বলতে দেওয়া যাবে না। আমি যদি নাম দিই, আমার দলের নেতা আমি, আমি নাম দিলে ও দিতে বাধ্য, এইটাই পরিশুদ্ধ নিয়ম। অথচ সেই নিয়ম ওরা মানছে না এবং সেই নিয়ম না মানার সাহসটুকু যোগাচ্ছেন যেখান থেকে, সেটা যাচ্ছে যারা সরকার চালাচ্ছেন তারা সাহস যোগাচ্ছেন। বলে পাচ্ছেন। দেখুন, বিষয়টা হচ্ছে এই বিধানসভায় পরিষদীয় নীতি অনুযায়ী বা রীতি অনুযায়ী সরকার পক্ষের মুখ্য সচেতক সরকারের দিকে সবার নাম দেন, আর বিরোধী পক্ষের মুখ্য সচেতক বাকিদের বক্তাদের নাম দেন। এবার সেই জায়গাটায় জোর করে অনৈতিক ভাবে এই বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বিচারাধীন। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় গুন্ডা দমন বিল শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি। আজ পুলিশ বাজেট শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি। তার বদলে আলিফাকে দিয়েছে। আচ্ছা, আলিফাকে যে দেবে, আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না যে তার নাম আছে। তিনি এখানে এসে দেখছেন তার নাম। অর্থাৎ যেন কোনো ধারালো বক্তৃতা পুলিশ বাজেটে না হয়। তার কারণ বাকি যারা বলবে তারা তো পোষা বিজেপির মিটিং। এবার আমি দেখেই বিষয়টা বিরোধিতা করেছি। আমি শোভনদাকে জিজ্ঞাসা করেছি, শোভনদা ওই অপোজিশনের আখরুজ্জামানকে বলেছেন। আমি আখরুজ্জামানকে জিজ্ঞেস করেছি, আখরুজ্জামান আমায় বললেন, কুণালদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড, আমি তাকে বলেছি যে যখন বিধানসভায় বক্তৃতা না দিতে পারলে আমার জীবন অচল হয়ে যাবে, আমি সেটা মনে করি না, বাট এটা আমার অধিকার। আজকে পুলিশ নিয়ে আমাদের বক্তব্য আছে পার্টি, দামি বিরোধীদের দিয়ে, দামি বক্তা দিয়ে আসল পয়েন্ট গুলো অ্যাভয়েড করে ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিজেপি। শুনলো না।
বলো বসুন কথা হবে। স্পিকার ওদের গার্জেন অনৈতিক ভাবে ওদের বিরোধী করেছে। স্পিকার চিৎকার করে বললেন আপনি বসে কথা বলুন, দাঁড়িয়ে কথা বলবেন। আর ওখানে আমি কোথায় বসবো, ওটা তো ওদের বেঞ্চটা। তো তারপরেও বললো যে আচ্ছা আচ্ছা বসে বলো। আমি বসে বললাম। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। আমি দেখুন এই পাঠশালায় তো আমি পড়িনি, আমি বলার জন্য আমি আমি গ্রুপ চেঞ্জ করবো, আমি এটা এটা কোনো কাজের কথা? তারপরে আমি বলেছি অন্যায় ভাবে আমাকে আমার কণ্ঠরোধ করা হচ্ছে, এবং আমার বক্তব্য হচ্ছে এটা করছেন এই তথাকথিত বি টিম বিরোধী, তথাকথিত অনৈতিক ভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড এন্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। এরপর আমি নীতিগতভাবে একটা প্রতিবাদ করি, কারণ আখরুজ্জামান তিনি অপোজিশন তথাকথিত বিতর্কিত চিফ হুইপ, বাট তার হাতে ক্ষমতা দিয়ে রেখেছে স্পিকার, আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। আর ওরা কি বলবে, ওরা কি বিরোধিতা করবে? ওদের তো বসিয়েছে বিজেপি, ওদেরকে বসিয়েছেই তো বিজেপিকে যাতে বেশি আক্রমণ না করা হয়। উনি যখন বলছিলেন আমি গিয়ে বললাম আপনি আমায় বলতে দেননি কেন, আপনি কেন আমার নাম কেটেছেন? তো তখন বাকিরা এলো, স্পিকার সাহেব বলছেন আপনি জায়গায় গিয়ে বসুন। মানেটা কি? দিনের পর দিন আমার কণ্ঠরোধ করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। পুলিশ বাজেট, আজকে আমি গত কদিন ধরে যে সন্ত্রাস চলছে সেটা আমি বলবো না? একের পর এক নারী নির্যাতন হচ্ছে সেটা আমি বলবো না? এইসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে, আর আলিফাকে তৈরি হতে দেয়নি। তাতে এইসব এদের অনেকে এগিয়েছে না, অমুক তমুক হ্যান ত্যান। স্পিকার বললেন বিজেপির লোকেরা মানে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি ওখানে বলছি ওদের দু চারজন আসছেন, কিন্তু তবু বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বিটিমকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। তারপর স্পিকার সাহেব বললেন আপনাকে বার করে দেবো। তাই আমাকে বসিয়ে রেখেই বা আমার লাভ কি? বলুন, আমার বসে থেকে লাভ কি? আমি বক্তা, এবং আমি মনে করি আমি খুব একটা খারাপ বলি না। আমার দলনেতা আমার নাম দিয়েছেন, আমরা সবাই ভাগ করে করে বিভিন্ন বিভিন্ন বাজেটে আমরা বলছি। এই নয় যে প্রত্যেকটা বাজেটেই আমার নাম দিচ্ছেন, একটা বাজেটে আমার নাম দিয়েছেন, কেটে দেবে। গুন্ডা দমন বিল কেটে দেবে, সেন্সিটিভ ইস্যু বলতে দেবে না, পোষা লোকগুলোকে দিয়ে বলাচ্ছে। তারপরে স্পিকার বললেন পার করে দিতে। তারপর তো মার্শাল এবং তার বাহিনী মিলে আমাকে ধাক্কা দিতে ঘিরে চ্যাংদোলা করে পার করলো। এটা গণতন্ত্র? বক্তাকে বলতে দেবে না, এমএলএ কে বলতে দেবে না, তারা তাদের কাছ থেকে আমরা বিরোধ গণতন্ত্র শিখবো, আর প্রতিবাদ করতে গেলে চ্যাংদোলা করে বার করে দেবে, গায়ে হাত দিচ্ছে। এসব করে আমাদের কন্ট্রোল করা যাবে না। আমি কি অপরাধ করেছি? আমি নির্বাচিত বিধায়ক, কিন্তু আমার বলতে দেওয়া হবে না কেন? এখন যেমন বলতে দেবে না, আমি ওর ফিস ফিসানি শুনে কি করব? আমাকে অমুক বারণ করেছে, আমার সঙ্গে তোমার ঝামেলা নেই, সব ন্যাকামি শুনে আমি কি করব? আমাদের তরফ থেকে কে বলবে সেটা তো আমাদের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিচ্ছেন, ওরা কাটার কে? একটা নামে ইনস্ট্রাকশন আছে, একদম ওপর থেকে ইনস্ট্রাকশন আছে, একে বলতে দেওয়া যাবে না। ভাবুন ওপরটা কে? ওপরটা কে? চাটন তার উপরে নাকি চাটনের রাজনৈতিক বাবা? এই ওপরটা কে? ফলে আমরা এর বার করে দিয়েছে, সাসপেন্ড করেছে শুনেছি, আর আমাদের পুরো আমরা তারপর ওয়াকআউট করেছি। আমি বলি, আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। কেন? স্পিকার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য হাউস, সব মেম্বারের উনি কাস্টোডিয়ান। আমি বললাম স্যার আপনারই তো এটা আমাদেরকে আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি তো মানে অগ্রণী ভূমিকা নেবেন। যে আমি যে নামটা দেবো সেটা তো বাইরে যেতে পারে না, যেতে পারে না।
শুনলাম আপনি আমাকে একটা আলাদা ব্লগ দিয়েছেন, আমরা ওদের সঙ্গে বসে নেই, আলাদা ব্লগ আমাদের আমাদের আলাদা অস্তিত্ব, সেখানে আপনি আমাদের যদি বলতে না দেওয়া হয় তো আপনি তো আমাদের সেখানে প্রোটেকশনটা দেবেন। না, সেটা আপনারা নিজেরা ঠিক করে নিন। এটা হতে পারে না কখনো। স্পিকারের কাছে গেছি তার যখন, মানে দাঁড়িয়ে যাচ্ছে তখন যে টার্গেট করে নিচ্ছে কাকে বলতে দেয়া হবে না। তাহলে এটাকে আপনি গণতন্ত্রের মন্দির কি বলবেন? এর আগে এরকম কোন নজির আছে? বিধানসভায় প্রথম এই ঘটনা ঘটছে যে একজনকে টার্গেট করে নিয়ে তাকে বলতে দেয়া হবে না। সরকার পক্ষ এবং তাদের পোষা দামি দালাল তথাকথিত বিরোধীরা হাত মিলিয়ে একজনকে বলতে দেওয়া হবে না, এবং সে প্রতিবাদ করলে তাকে মার্শাল দিয়ে হাউস থেকে বার করে দেওয়া হবে। এর তীব্র নিন্দা করছি। আর আরেকটা বিষয় বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ বাজেট নিয়ে বক্তৃতা শেষ করেছেন। এটা উনি পুলিশ বাজেট নিয়ে বলেননি, ওনার বক্তৃতা শুনে মনে হলো একটা তৃণমূল বাজেট নিয়ে বলেছেন। শয়নে স্বপনে জাগরণে তৃণমূল 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 তৃণমূল, মনে হলো কোনো পথসভায় বক্তৃতা করছেন। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসায় ভরা একটি রাজনৈতিক দলের নেতার ভাষণ। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে আক্রমণ করা, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, গতকাল বিজেপি স্পন্সর যে সমাবেশ হয়েছিল মেয়র রোডে, সে তো প্লাস্টিকের চেয়ারও সব ভরেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিরাট সমাবেশ, সেইটা গা জ্বলে যাচ্ছে, সেটা বেরিয়ে আসছে। কিন্তু উনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে পুলিশ বাজেট বলবেন। উনি সারাক্ষণ যে শরীরী ভাষা, যে মৌখিক ভাষা, যে চিন্তা ভাবনা নিয়ে আক্রমণটা চালিয়ে গেলেন, তাতে তো দেখে মনে হচ্ছে যে হোম বাজেট নয়, এটা একটা তৃণমূল বাজেট। এটা একটা তৃণমূলের মানে স্বতন্ত্র বিষয় নিয়ে উনি বলছেন। আগাগোড়া বক্তৃতা মমতা ব্যানার্জি, তৃণমূল, সমাবেশ আর অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো। এটা কোন রীতি? যে ব্যক্তি বিধানসভার মেম্বার নন, এটা কিন্তু পার্লামেন্টে একই জিনিস, সেই ব্যক্তি যিনি সদস্য নন, তাকে কেন্দ্র করে বলা যায় না। কিন্তু একটা জিনিস বোঝা গেল যে বিজেপি কোনোভাবে নির্বাচন কমিশন দিয়ে ক্ষমতায় হয়তো এসছে, কিন্তু ঘুম থেকে উঠে থেকে রাতের স্বপ্ন থেকে দুঃস্বপ্ন, সবটাই এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক। নইলে এতবার পুলিশ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথসভার ভাষায় কেউ রাজনৈতিক আক্রমণ করে। রাগ হচ্ছে ওনাদের। ওনারা যাদের দায়িত্ব দিয়েছিলেন, ভাই তোরা আমরা সব সাপোর্ট দিচ্ছি, আর আমাদের একটা টাকা কেউ খরচা করেনি, কোনো বাস কোনো আনার ব্যবস্থা করা যায়নি, খাওয়া নেই, রাতে থাকা নেই, উল্টে মামলার পর মামলা, আটকের পর আটক। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কর্মীদের স্রোত আর চাটনদের শিবির স্পন্সার্ড বাই বিজেপি। আমাদের মঞ্চের পাশে একটা পাবলিক টয়লেট ছিল, তো এখন পাবলিক টয়লেটের সামনে একটু ভিড় ছিল, কারণ অনেকে যাবেন দূর থেকে এসছেন। তো পাবলিক টয়লেটের সামনে যে ভিড়টা ছিল, সেটা কিন্তু ওদের সমাবেশের থেকে বড় ছিল, এখন সেটা নিতে পারছে না। সেইটা পুরো আক্রোশটাই বক্তৃতা দিয়ে চলে গেল। এই বক্তৃতা মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় পুলিশ মন্ত্রীর বক্তব্য হতে পারে না। আমরা বলছি, উনি যেসব দুর্নীতির তদন্ত হবে 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 বলছেন, উনি 100 বার করুন, কিন্তু ওনার এখন অব্দি উনি যা যা বলেছেন সেগুলো মেলেনি। কারণ তারাতলায় বাড়ি ভাঙা নিয়ে বলতে গিয়ে উনি একটা সই দেখিয়ে বলেছিলেন, জানেন কার সই? উনি বলেছিলেন, আমরা বলিনি। কিন্তু সেই ব্যক্তি যেই ভালো তৃণমূল হয়ে গেল, উনি আর সেগুলো নিয়ে উচ্চবাচ্য করেন না।
মুখ্যমন্ত্রী বলেছেন 80 থেকে 90টা ইলিগাল কনস্ট্রাকশন কে করেছে, সেই ব্যক্তি এবং তার ছেলের নাম মুখ্যমন্ত্রী বলেছেন। যেদিন থেকে তথাকথিত ভালো তৃণমূল, মুখ্যমন্ত্রীর আর মুখে তার নাম শোনা যায় না। ফলে উনি ব্যবস্থা নেব করবো মানে বুঝে নিতে হবে এটা কিন্তু হচ্ছে মিসড কল। মুখ্যমন্ত্রীর এই যে দেখে নেবো তদন্ত করছি করবো, এটা হচ্ছে মিসড কল। অর্থাৎ যারা যারা আরো আছেন তদন্তে তারা চলে আসুন, তাহলে আমি বাঁচিয়ে দেবো, নইলে আমি পুলিশ, সিবিআই, ইডি সব পাঠাবো। ওনার হুমকি মিসড কলে পরিণত। উনি বিধানসভায় দাঁড়িয়ে যাদের যাদের বিরুদ্ধে বলেছেন, প্রেস কনফারেন্সে, নবান্নে বা অন্য কোথাও যাদের বিরুদ্ধে বলেছেন, আগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন, তারপর ওনার কথার বাস্তবতা আমরা বুঝবো। নারী নির্যাতন এবং একাধিক ঘটনার উল্লেখ করে আপনাদের সময় ভূমিকা খুব নিন্দনীয় ছিল। আলিফা বলুন। এখন একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। গত কয়েক মানে 2 মাসে যা হয়েছে ভয়ঙ্কর। এর আগে যে সামাজিক বিকৃতি যা ছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে, দোষীকে গ্রেফতার করেছে, একের পর এক কেসের দ্রুত তদন্ত শেষ করে ফাঁসির আদেশ, যাবজ্জীবন এসব হয়েছে। মানে উনি যেটা বলতে চাইছেন, তাহলে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, দিল্লি উনি ভুলে গেলেন? ইউপি, মণিপুর উনি ভুলে গেলেন সেগুলো? উনি একটা বললেন যে কোনো মহিলা কল্যাণ ঘটিলে আরো নির্দেশে নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যা করার আপনারা করে দেবেন, আপনাকে খালি হিসাবে ভোট করবেন মুখ্যমন্ত্রী। এই কথাটি খুব স্পর্শকাতর। এই কথাটি কিন্তু এটা গভীরভাবে দেখার কথা। কোন বালিকা, কোন শিশু, কোন মহিলার উপর কোন নির্যাতন কাম্য নয়, এবং যারা নির্যাতন করছে তাদের কঠিন শাস্তি দরকার। কিন্তু কঠিন শাস্তিটা দেবে কিন্তু আইন, পুলিশ। সেখানে যদি এরকম একটা বলা হয়, তারপর যদি দেখা যায় কার কার উপর রাগ আছে, একটা এই ধরনের অভিযোগ খাড়া করে দিয়ে তারপর একটা কোনো অশান্তি করে দিল, এইভাবে কিন্তু ছাড়পত্র দেওয়া যায় না। পাবলিক এটা তো মানে গণপিটুনি, অমুক তমুক, ব্যবস্থা পুলিশ করুন। আর ওনাকে উনি সেটা বলবেন কেন? উনি তো পুলিশ মন্ত্রী, ওনার তো বলা উচিত ছিল সঙ্গে সঙ্গে পুলিশকে জানান, পুলিশ ব্যবস্থা নেবে। ছাড়পত্র দিচ্ছে, যা করার আপনারা করে দেবেন এবং আপনাদেরকে পুলিশ করবে, পুলিশকে জানা আপনারা যা করার করে দেবেন। না, পুলিশকে ছাড়পত্র দিলে তো সেখানে কিছু বলার নেই। পুলিশ আইনের মতো চলুন না, কে বারণ করেছে? সেটাই তো আমরা চাই। পুলিশ আইনের কথা বলুন, কিন্তু দিল্লির রাস্তায় আমাদের সোনার মেয়েরা, কুস্তিগিররা রাস্তায় বসে থাকবে, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি সাংসদ বৃজভূষণের বিরুদ্ধে, আর অমিত শাহ পুলিশকে মেরে তুলে দেবে মেয়েদের, আর সেই বিজেপির মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলবে। সবটা একসঙ্গে চলতে পারে? এই তো ঘুরিয়ে এনকাউন্টারের কথা বলা হচ্ছে। আপনারা যা পারেন করে নিন। যা পারেন করে নিন কেন? যেটা আপনার রুল বুকে আছে, যেটা আইনে আছে, আপনি তো সেটা করবেন। আপনি দোষীকে ধরুন, আপনি চার্জশিট করুন, আপনি দুটো ট্রায়াল করুন এবং আপনি শাস্তি দিন। নারী নির্যাতনে কঠোরতম ব্যবস্থা নিক পুলিশ, কিন্তু সেটা আইন মাফিক নেই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্যের পর আজকে সংসদে শ্রমিক ভট্টাচার্যকে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ হবে। এগুলো কোনো কাজের কথা? কার সঙ্গে খাচ্ছে না? শুনুন, আপনারা আমি আপনারা কথা বলি। আপনাদের কালকে সময় সুযোগ হয়নি, আমি জানি আপনাদের সময় সুযোগ হয়নি। আমাদের সমাবেশটার জনগণ কতটা ছিল সেটা দেখাবার সময় সুযোগ আপনাদের হয়নি। আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বা দুটো কি বক্তব্য সেইটা দেখাবার সময় সুযোগ নিয়ে আপনারা ব্যস্ত, সেটা আপনাদের প্রবলেম। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা, এক হচ্ছে তৃণমূলে আছি, মমতা দিকে ছেড়ে যাব না, আমি ওই 60 জন আর 20 জনের মধ্যে আমি পড়ি না। এরপর এর বাইরে একজন সিনিয়র সাংসদ, সিনিয়র নেতা কখন কোন মুডে কি একটা দুটো বলে ফেলেছে কি বলেনি, তিনি আমাদের তৃণমূল পরিবারের একজন অন্যতম সম্পদ, মমতাদির দীর্ঘদিনের সাথী। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে মমতা দিকে ছেড়ে কোথাও যাচ্ছে। মদন মিত্র আমার ওখানে বসেই বলেছেন, ওদের বেঞ্চে বসে। জাভেদ খান আমায় বললেন আপনি এদিকে চলে আসুন, আপনার বলার প্রবলেম হবে না।
পাশে বসেছিলেন ফিরাদ হাকিম, পাশে বসেছিলেন আখরুজ্জামান, কিছুটা অংশ শোভনদার কাছ থেকে শুনতে পাচ্ছে। আপনাদের ভবিষ্যতে এই যে সভা করার পারমিশন পুলিশ তো দেয়নি, পুলিশ তো হ্যারাসই করেছে, পুলিশ তো হ্যারাসই করেছে, পুলিশ তো দেয়নি। আমাদের পারমিশন তো দিয়েছে কোর্ট। এবং এটা মাথায় রাখবেন, ভিক্টোরিয়া হাউস, ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চ, সেখান থেকে ট্রাম লাইনের ডিফারেন্স হচ্ছে 100 মিটার, 100 মিটার এই লম্বাটা। আর কাল যেখানে মঞ্চ ছিল আর যেখানে তারামণ্ডল, এটা 350 মিটার। ফলে মাথায় রাখবেন, সবার সামনে কতজন, পেছনে কতজন। আমরা আদালতের রায় মেনেই করেছি, কিন্তু আমরা আদালতের রায় মানলেও আদালতকেও তো জনতার আদালতের রায়টাকেও মনে রাখতে হবে। আমরা তো নিয়ম মেনেই সংখ্যা বেঁধে রাখতে চেয়েছি, কিন্তু মানুষ যদি চলে আসেন তখন আমরা কি করবো? তখন পুলিশ পুলিশের কাজ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মদনমিত্রকে একটা মানহানি নোটিশ দিয়েছেন এবং তার জন্য মদনমিত্র বা তৃণমূলের বিরুদ্ধেও অনেক কথা বলছেন। এই যে মানহানি নোটিশ, দেখুন, মদন মিত্রকে নিয়ে কোনো বাড়তি কথা বলতে চাই না, কারণ মদন মিত্র যা যা বক্তব্য, সেটা হচ্ছে মদন মিত্র স্ত্রীকে ইডি চিঠি যাওয়ার পর। ফলে মদন মিত্র যা যা পারেন বলে যান, ওটাকে আমরা ধরে নিচ্ছি ইডি চিঠির অ্যানেক্সচার, ইডি চিঠির অ্যানেক্সচার। ইডির চিঠি মিসেস মদন মিত্র এবং ছেলেদের কাছে যাওয়ার আগের দিন পর্যন্ত মদনদার স্টেটমেন্ট, আর ইডি যাওয়ার পর স্টেটমেন্ট আকাশ পাতাল। ফলে পরেরটা ধরবো কেন? ফ্যাক্টর তো হচ্ছে ইডির চিঠি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানহানি নোটিশ দিচ্ছেন। যদি আপত্তিকর কথা বলে থাকেন, আপত্তিকর কথা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা চিঠি দিয়েছে। যে 21শে জুলাইয়ের আগে সারা রাত ওখানে ধর্ণা দিয়ে উস্কানি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চ ভাঙার মিথ্যে অভিযোগ। মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের আগের রাত সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন বিকৃত স্টেটমেন্ট দিয়েছেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছিলেন, ওই হামলা হয়ে যাওয়ার পর পুলিশ সবাই জানে যে কোন বাহিনী এসে হামলা করেছিল। ওনার উচিত ছিল তাদেরকে অ্যারেস্ট করানো। শুধু তাই নয়, সেদিন বেছে বেছে অনেকের বাড়ি পর্যন্ত হামলা হয়েছে। আমার বাড়িতে লোক গেছিল, সে বাহিনী কারা গেছিল সে আমি জানি। আমি সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলেও কলকাতা পুলিশকে ট্যাগ করে পোস্ট করেছি। আমাদের অসিত মজুমদার থেকে শুরু করে বহু জায়গায় যারা সংগঠক মেরেছে, তাদের সকাল থেকে আটকে রাখা হয়েছে, আগের দিন থেকে আটকে রাখা হয়েছে, সব করেছে পুলিশ, গোটাটা করেছে পুলিশ, যাতে আমাদের সভাটা ক্ষতিগ্রস্ত হয়, বানচাল হয়। এখন মানুষ যখন উপচে দিয়েছেন, সেই রাত থেকে বিজেপির নেতারা এখন বড় বড় কথা বলছে। উনি এটাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। উনি কেউই নয়, কেউই নয়, উনিও নয়, কেউই নয়।